খোকাকে কেউ দেখেছো? বলো না গো, তোমরা আমার খোকাকে দেখেছো? আশ্চর্য, তোমরা কেউ দেখোনি? তাহলে কি সত্যি সত্যি আমার খোকা হারিয়ে গেছে? আর কোনোদিন আমি তাকে ফিরে পাবো না। না না, আমি সারা পৃথিবী দরবার করে আমার খোকাকে আমি খুঁজবো, কিন্তু আমার স্বামীকে আমি দেখতে পাচ্ছি না কেন? আমার স্বামী কোথায় গেল? ও, সে বুঝি খোকাকে খুঁজতে বেরিয়েছে। কি মজা, কি মজা! আমার স্বামীও খোকাকে খুঁজতে বেরিয়েছে, আর আমিও খোকাকে খুঁজতে বেরিয়েছি। হাসছে নিয়তি, আমাকে দেখে বিদ্রুপের হাসি হাসছে। হাসবেই তো, আমি যে পাপ করেছিলাম, নিজের ছেলেকে রাজা করার জন্য আমার মনিবের সঙ্গে আমি বেঈমানি করেছিলাম। কিন্তু আমার সেই ছেলে আমাকে বাবা বলে মানতে চায় না, আমাকে খেতে দেয় না, পড়তে দেয় না, দেয় শুধু গঞ্জনার লাঞ্ছনা। হায় ঈশ্বর, আমাকে তুমি মৃত্যু দাও, মৃত্যু দাও। ওই নিকুঞ্জ ঘোষাল আমার জন্মদাতা, আর ওই উন্মাদিনী সাবিত্রী দেবী আমার ভিক্ষে মাতা। ওরা দুজনেই কাঁদছি, আর আমি হাসছি পুরী তৃপ্তির হাসি। শুনবো না, পৃথিবীর কারো নিষেধ আমি শুনবো না। সমাজ সংসার অনির্বাণকে ঘৃণা করলো, আমি তো অনির্বাণকে ভালোবাসি। আমি তো তার ভালোবাসা চাই, তার ভালোবাসার শীতের সিঁদুর আমি যে আমার শীতেতে পড়তে চাই। অনির্বাণ, ঈশ্বর, ঈশ্বর, তুমি কি সত্যিই অন্ধ? তাহলে কেন তুমি দেখতে পাও না জন্ম পরিচয়হীনতার গ্লানি কেমন করে আমার জীবনটাকে রক্তাক্ত ক্ষত বিক্ষত করে দিচ্ছে? আমি আজও জানি না কে আমার বাবা, কে আমার মা, কি বা আমার বংশ পরিচয়। সত্যম শিবম সুন্দরম। নমস্কার। নটরাজ দেবাদিদেব ভুবনেশ্বর মহাদেবের ও গ্রাম্য চণ্ডী মায়ের চরণে লক্ষ কোটি প্রণতি জানিয়ে লোক শিক্ষার পথিকৃৎ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ও সারদা মায়ের চরণ বন্দনা করে নাট্যগুরু স্বর্গীয় বিজয় কৃষ্ণ নায়ক মহাশয়ের অদৃশ্য আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করছি রক্তে রাঙা প্রিয়ার সিথি। রচনা প্রাণতোষ চক্রবর্তী, নির্দেশনা রোহিণী রঞ্জন পাহাড়ি, পরিবেশনায় আঞ্চলিক যুবগোষ্ঠীর শিল্পীবৃন্দ, সহযোগিতায় চন্দনপুর বাজার কালীপূজা কমিটি, প্রস্তুতি সহায়তায় সুকুমার মৈশাল, জগদীশ মঙ্গল, মন্টুরাম মণ্ডল, রতন মৈশাল, হরিশ্চন্দ্র মান্না, রামপদ মান্না, রাজীব পাহাড়ি, বিশ্বরঞ্জন ভূঁইয়া ও পূর্ণেন্দু ভূঁইয়া। আলো ধ্বনি ও রূপসজ্জায় বালাজি পোশাক স্টোর কাঁথি। অভিনয়ে সর্বশ্রী রোহিণী রঞ্জন পাহাড়ি, বিমল কুমার মঙ্গল, রাধাকান্ত মঙ্গল, নির্মলেন্দু পাহাড়ি, তাপস কুমার চৌধুরী, অর্পণ রায়, রবীন্দ্রনাথ মান্না, চন্দ্রকান্ত মণ্ডল, উত্তম পাহাড়ি, নন্দন রানা, ক্ষুদিরাম রানা, দেব কুমার সাউ, ভুবন বেরা, অলোক মণ্ডল, সৌমেন মান্না তৎসহ মিস মৌসুমী, শম্পা, জ্যোৎস্না ও মিতালি। সম্পাদনা ও পরিচালনায় অমলেন্দু পাহাড়ি। পরিশেষে সকল শুভানুধ্যায়ী সাহায্যকারী গণের প্রতি শুভ মহাশিবরাত্রির আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে সমবেত দর্শক নারায়ণের স্নেহাশীর্বাদ মাথায় নিয়ে শুরু করছি ভাঙা গড়া হাসি কান্নায় ভরা বাস্তব ধর্মী সামাজিক যাত্রাপালা। স্বার্থের নেশায় ছুটতে গিয়ে
পরকে ঠকাতে নিজের ক্ষতি। ন্যায় বিচারে সত্যের জয়ে রক্তে রাঙা প্রিয়ার সিথি, রক্তে রাঙা প্রিয়ার সিথি, রক্তে রাঙা প্রিয়ার সিথি। প্রিয় নাট্যোৎসাহী বন্ধুগণ এবং আমার মা ও বোনেরা, আমি নাট্যকার প্রাণতোষ চক্রবর্তী অত্যন্ত নিরুপায় হয়ে আমি আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি। আজকে যে নাটক দেখার জন্য আপনারা সাগ্রহে অপেক্ষা করছেন, সেই নাটক রক্তে রাঙার প্রিয়ার স্মৃতি নাটকটি কিন্তু এখনো লেখা হয়নি। এতক্ষণ যে চরিত্রগুলো কথা শুনলেন সেগুলো হলো আমার নাটকের কাল্পনিক চরিত্র। ওরা এক একটি বর্ণময় চরিত্র, ওরা সৃষ্টির স্রষ্টার এক একটি ফুল। এইরকম অজস্র ফুল দিয়ে আমি মালাকারের মতো মালা গাঁথি। যাক সে কথা, আজ থেকে আমি আমার নাটক লেখার কাজ শুরু করছি। নাটকের নাম রক্তে রাঙা প্রিয়ার স্মৃতি, স্থান চন্দনপুর গ্রাম। প্রথম দৃশ্য, ভূতপূর্ব জমিদার তথা আজকের শিল্পপতি মহিম গাঙ্গুলির পুরাতন কাছারি বাড়ি। সময় অপরাহ্ন। বিবাহের দীর্ঘ 15 বছর পরেও মহিম বাবুর স্ত্রী সাবিত্রী দেবীর কোনো সন্তান হয়নি। তাই নিঃসন্তান দম্পতি ম্যানেজার নিকুঞ্জ ঘোষালের 9 বছরের ছেলে প্রলয়কে ভিক্ষে ছেলে হিসাবে দত্তক নিয়েছিলেন। কিন্তু কয়েক মাস আগে সাবিত্রী দেবী এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। সেই আনন্দে গাঙ্গুলির বাড়ির সবাই আজ মহোৎসবে মেতে উঠেছে, শুধুমাত্র একজন ছাড়া, আর সে হলো মহিম বাবুর ম্যানেজার নিকুঞ্জ ঘোষাল। তার কপালে ফুটে উঠেছে দুশ্চিন্তা রেখা। ম্যানেজার নিকুঞ্জ ঘোষাল এক্ষুনি এখানে এসে তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠবে, ফেলে দিয়েছে। বিয়ের দীর্ঘ 15 বছর পরে বাচ্চার জন্ম দিয়ে মহিম গাঙ্গুলি আমার মাথায় বাজ ফেলে দিয়েছে। নিঃসন্তান বলে মহিম বাবু আমার একমাত্র ছেলে প্রলয়কে ভিক্ষে ছেলে করেছিলেন। সেই সময় বলেছিলেন তার সমস্ত বিষয় সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী হবে আমার ছেলে প্রলয়। বিনিময়ে আমিও কথা দিয়েছিলাম তার একমাত্র ভাগ্নি তিথিকে আমার পুত্রবধূ করে নেব। কিন্তু এই সম্পত্তির অংশীদার যখন জন্মে গেছে, আমি তখন আমার কথা ফিরিয়ে নেব। তুমি কথা ফিরিয়ে নিলেও আমারও কিন্তু ফেরার পথ নেই বাবা। আমার মুখের উপরে এত বড় কথা বলতে পারলি তুই? কেন বলবো না, সেই ছোটবেলা থেকে আমি তিথিকে দেখছি। তাছাড়া বাবামণি আমাকে ভিক্ষে ছেলে করার পর থেকে তোমার মুখ থেকে আমি শুনে আসছি তিথির সঙ্গে আমার বিয়ে হবে। ওই কথা শুনতে শুনতে তিথিকে আমি ভালোবেসে ফেলেছি। চুপ করে ইডিয়েট। ভালোবাসলে মন ভরে কিন্তু পেট ভরে না। তুই যদি তিথিকে বিয়ে করিস তাকে রাখবি কোথায়, খাওয়াবি কি? কেন, বাবামণির বাড়িতে আমি যেমন আছি আমার স্ত্রীও তেমনি থাকবে? না, থাকবে না। মহিম বাবু তোকে থাকতে দেবে না। কেন থাকতে দেবে না? আমি তার ভিক্ষে ছেলে এবং হবু ভাগ্নি জামাই। তাছাড়া বাবামণির সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী একমাত্র আমি। আচ্ছা প্রলয়, আমি কি সত্যিই তোকে জন্ম দিয়েছিলাম? মা যদি বেঁচে থাকতো তাহলে আমি মাকে জিজ্ঞাসা করতাম আমার জন্মদাতা তুমি না অন্য কেউ। আরে দাঁড়াও 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 দাঁড়াও, তেরি মেয়ের ঘরে তেরে না এসে আমার কথার উত্তর দাও। হঠাৎ তুমি ও কথা বললে কেন? তুই কি জানিস না
বাচ্চা হবে না করেও দীর্ঘ 15 বছর পরে, মানে বলতে গেলে বুড়ো বয়সে মহিমবাবু বাচ্চার বাবা হয়েছে। এতে আমার অবাক হওয়ার আছে কি বাবা? তোমার যা স্বভাব, মা যদি বেঁচে থাকতো তাহলে এই বয়সে তুমি আবার আমার ভাই বোনের জন্ম দিতে। বাচ্চা শোয়ার, আমি শুধু বাচ্চার কথা বলছি না, আমি বলছি ওই বিষয় সম্পত্তির কথা। বিষয় সম্পত্তি মানে? আরে এই বিষয় সম্পত্তি তোর একার হওয়ার কথা ছিল, তুই তো জানিস তার ভাগ বসার জন্য অংশীদার জন্মে গেছে। অংশীদার জন্মে গেছে? তাহলে কি হবে বাবা? আমি তো এই কথা তো কোনোদিন ভাবিনি। তুই না ভাবলেও আমি ভেবেছি। যে বিষয় সম্পত্তির একার উত্তরধারী হওয়ার ছিল, তুই তার এক কানা করিও পাবি না। কেন কেন পাবো না কেন? আরে একটা অপারেশন করতে হবে। অপারেশন? হ্যাঁ। মানে? তোর পথের কাঁটাকে সমূলে সরিয়ে দিতে হবে। বাবা, যদি ব্যাপারটা জানাজানি হয়ে যায়? যাতে জানাজানি না হয় সেই ব্যবস্থা তুই করবি। কিন্তু বাবা, বাচ্চাটা তো সবসময় তিথির কাছে থাকে, তার কাছ থেকে আমি সরিয়ে আনবো কি করে? শুয়োরের বাচ্চা, প্রেম করতে শিখেছ অথচ একটা মেয়ে মানুষকে কি করে বশ করতে হয় তা শেখোনে। শোনো, হ্যাঁ বলো। তিথি মেয়েটা যেমন সরল তেমনি ভীতু। তোকে সে প্রাণ দিয়ে ভালোবাসে, তার ভালোবাসার জায়গায় আঘাত করলে তোর এই ভাগ্য খুলে আর যাওয়ার নিষ্কণ্টক হয়ে যাবে। বুঝতে পেরেছিস? শুয়োর গাড়ল কোথাকার। গাড়ল কোথাকার? আমার বাবাটা শয়তান বটে, তবে কাঁচা শয়তান। কারণ বাবা জানি না মহিম গাঙ্গুলি বাচ্চা জন্মাবার পরে আমি ওই প্ল্যানটা ঠিক করে রেখেছি। তাই তো বাবার সামনে বোকা সেজে নিজের বুদ্ধিটা আমি পরীক্ষা করে নিলাম। চন্দন, এই চন্দন। বলো তো, আমাকে ডেকেছেন? এই চন্দন, তোমার ছেলে কি অসুখ করেছে ভাই? হ্যাঁ বলো তো, আমার 6 মাসের ছেলেটার দুটো কিডনি নষ্ট হয়ে গেছে। কলকাতা ডাক্তার বলেছে দুটো কিডনি না পাল্টালে আমার ছেলেকে বাঁচানো যাবে না। তাই আপনার পা ধরে বলছি, বলোই তো আমার ছেলেকে বাঁচান। আমি জমিদার বাবুর কাছ থেকে টাকা ধার এনে আপনাকে সব টাকা আমি শোধ করে দেবো। বলোইদা, আমার ছেলেকে বাঁচান। বলোইদা, আমার ছেলেকে বাঁচান। ছি 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 ভাই, এ কি করছো? ওঠো ওঠো ওঠো, তোমার ছেলে বাঁচবে, আমি তোমার ছেলেকে বাঁচিয়ে দেব। তার মানে আপনি টাকা আমাকে ধার দেবেন? আরে ধার কেন বলছো চন্দন? তোমার ছেলে চিকিৎসার জন্য আমি 50,000 টাকা দান দেব। আপনি মানুষ নয় বলোইদা, আপনি ভগবান। কিন্তু তোমাকে একটা ছোট কাজ করে দিতে হবে ভাই। কি করতে হবে? কি করতে হবে বলোইদা? বলো বলো। হ্যাঁ, দেওয়ালেরও কান আছে, কাছে এসো, কানে কানে বলি। এত বড় অন্যায়, এত বড় পাপ আমি কিছুতেই করতে পারবো না বলোইদা, আমি কিছুতেই করতে পারবো না। তাহলে কিন্তু তোমার ছেলে বাঁচবে না ভাই। কি বললে? অ্যাডভান্স হিসেবে 20,000 টাকা রাখো, কাজ হয়ে গেলে বাকি টাকা পেয়ে যাবে। কিন্তু বলোইদা। চন্দন, তুমি কি চাও না তোমার ছেলে সুস্থ হয়ে উঠুক? হ্যাঁ চাই, হ্যাঁ চাই। আমার একমাত্র ছেলের জীবন ফিরে পেতে চাই, তার মুখে হাসি দেখতে চাই। তাহলে কেন তুমি পিছিয়ে যাচ্ছ? মনে রেখো চন্দন, একমাত্র তুমিই পারো তোমার ছেলেকে বাঁচাতে। বাঁচাবো বলোইদা, বাঁচাবো। আপনার কথা মতো কাজ করে এই টাকায় আমার ছেলেকে অপারেশন করাবো, তাহলে আমার ছেলেও বেঁচে যাবে আর সেই সঙ্গে মুছে যাবে আমার স্ত্রীর চোখের জল। চন্দন, নিশ্চিন্ত থাকুন বলোইদা, আমি ঠিক সময় আসবো, আমি ঠিক সময় আসবো। আমার পথের কাঁটা সরাবার আমি ব্যবস্থা করে নিলাম। কিন্তু তিথি, তাকে কি করে ম্যানেজ করা যায়? সে যদি আমার কথায় রাজি না হয় তাহলে কি হবে? না না, আমাকে ভাবতে হবে, একটু বেশি করে ভাবতে হবে। প্রলয়, এই প্রলয়! আরে আমি কোথায় সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি আর উনি এই পুরনো কাছারি বাড়িতে পাইচারি করছেন। দাঁড়াও, মজা দেখাচ্ছি।
আচ্ছা বলুন তো প্রলয় বাবু আমি কি? কি করে বলবো ম্যাডাম, আমার চোখ বন্ধ যে। আমার শরীরের গন্ধ শুকে এবং হাতের স্পর্শে আপনি কি বুঝতে পারছেন না আমি কে? হ্যাঁ একটু একটু বুঝতে পারছি। আমার মনে হচ্ছে আপনি কোনো শ্যাওড়া গাছের পেতনি। এই কি বলে? আমি শ্যাওড়া গাছের পেতনি? তাহলে তুমি কি? তুমি হ্যাঁ তুমি তো একটা আইরি গাছের ভূত। ভূত না হলে কি শেষ পর্যন্ত তোমার মতো পেতনিকে ভালোবাসতাম? না মিথ্যা কথা, তুমি আমাকে একটু ভালোবাসো। ও তাই বুঝি? তাহলে ঠিক আছে, আমি আমার ভালোবাসার মানুষ খুঁজতে চললাম। তোমার ভালোবাসার মানুষ তুমি কোথাও খুঁজে পাবে না, কারণ কারণ আরো কিছু রাত তুমি জাগতে যদি দেখতে গো সব তারা জ্বলছে, কথাই চাঁদ বলতে জানে তুমি শুনতে পেলে না। আরো কিছু রাত তুমি জাগতে যদি দেখতে গো সব তারা জ্বলছে, কথাই চাঁদ বলতে জানে তুমি শুনতে পেলে না। একটু পরে ওই নদী কুলে কুলে জোয়ার পেল, একটি সাগর জল রঙে ওই ছবি রাঙিয়ে গেল। একটু পরে ওই নদী কুলে কুলে জোয়ার পেল, একটি সাগর জল রঙে ওই ছবি রাঙিয়ে গেল। তাই আমি জেগে জেগে একা একা দেখে তুমি দেখতে এলে না। আরো চূড়ারা তুমি জানতে যদি দেখতে গো সব তারা জ্বলছে, কথা চাঁদ বলতে জানে তুমি শুনতে পেলে না। তুমি শুনতে পেলে না, তুমি শুনতে পেলে না। তিথি একটা জিনিস দেবে? বলো, তোমাকে না দেবার আমার তো কিছু নেই, বলো কি চাও? প্রতিশ্রুতি। প্রতিশ্রুতি মানে? আমি আর যে কথা বলবো তুমি তা কোনোদিন কোনো পরিস্থিতিতে প্রকাশ করতে পারবে না। দীর্ঘদিন ধরে ভালোবাসার পরেও তুমি কি আমাকে বিশ্বাস করো না? তুমি কি জানো না আমার জীবনে তুমি ছাড়া সব কিছুই মূল্যহীন? বল। তাহলে কথা দাও, আজ আমি যে কথা বলবো তুমি তাই করবে। বেশ কথা দিলাম, বলো আমাকে কি করতে হবে? তোমার আমার জীবনে সুন্দর একটা বিষাক্ত কাঁটাকে সরিয়ে ফেলতে হবে। তোমার কথা আমি তো কিছুই বুঝতে পারছি না। তাহলে শোনো তিথি, 6 মাস আগে তোমার মামিমা অর্থাৎ আমার ভিক্ষে মা সাবিত্রী দেবী একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন এবং তাকেই ঘিরে এই বাড়িতে চলছে আনন্দ উৎসব। কেন চলবে না প্রলয়? দীর্ঘদিন ধরে ডাক্তার দেখিও মামিমার এতদিন সন্তান হয়নি, কিন্তু আজ মা কালীর দয়াতে 15 বছর বাদে মামিমা আজ মা হয়েছে। তাই তো মামা ঠিক করেছে সামনে রবিবারে এই চন্দনপুরের সমস্ত মানুষকে মামা পেট ভরে ভোজ খাওয়াবে। সেই সঙ্গে তোমার আমার জীবনের বিসর্জনের বাজনাটা বাজিয়ে দেবে। এই, তুমি ও কথা বলছো কেন? মামা তো কথা দিয়েছে তোমার সঙ্গে আমার বিয়ে দেবে। তোমার বাবা নিকুঞ্জ কাকাও মেনে নিয়েছে। তা বোধহয় আর সম্ভব নয় মা তিথিমা। কেন সম্ভব নয় ম্যানেজার কাকা? মহিমবাবুর অনুরোধে তোমার মতো একটা পিতৃমাতৃহীন মেয়েকে আমি পুত্রবধূ করতে রাজি হয়েছিলাম ঠিকই, শুধুমাত্র তোমার মামার ওই বিষয় সম্পত্তি পাওয়ার আশায়। কিন্তু আমার সেই আশায় ছাই দিয়েছে তোমার মামা তো ভাই, কারণ আমার মামার সম্পত্তি আমি তো আর পাবো না, সব পাবে তার নিজের ছেলে। তাহলে কি হবে প্রলয়? একটা রাস্তা আছে। কি রাস্তা? মানে তোমার ওই মামার সন্তানকে পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে। পাবে অন্যায়। মা তিথি, পাপ পুণ্য বলে এই জগতে কিছু নেই। জীবনবাবুর রেস্টুরেন্টে পাপ আর পুণ্য একে অপরের গলা জড়িয়ে ধরে বিবেক নামর ছাগলের মাংসটা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। কিন্তু সত্য বিশ্বাস তো এখনো মরে যায়। ওই সত্য বিশ্বাসকে তুমি এক নিঃশ্বাসে গলা টিপে মেরে ফেলো। তুমি যদি প্রত্যাশার খিয়া ঘাটে তোমার স্বপ্নের নৌকাকে নগর করতে চাও, তাহলে বেইমানির হাওয়ায় পাল্টা ছেড়ে দাও। আমাকে ভাবতে দাও, ভাবতে দাও, ভাবতে দাও। ও কারণে সময় নষ্ট করো না মা, তাড়াতাড়ি ঠিক করে নাও।
তুমি কি করবে? দেবতার পায়ে তোমার ভালোবাসা অঞ্জলি দেবে নাকি তোমার ভালোবাসার জলাঞ্জলি দেবে? আমি জানি না। আজ আমি সুখী, ভীষণ সুখী। মা কালীর দয়ায় 15 বছর পর আমার কোল আলো করে এসেছে আমার সোনা মানিক। ওরে সোনা মানিক, তুই আমার বুক জোড়া ধর। তোর আর আমার আর তোর বাবার শেষ প্রাণের করি। কি হলো বাবা, তুই কাঁদছিস কেন? ও ঘুম পেয়েছে, তা পাবে না ঘুম। তোকে নিয়ে গ্রামের লোকেরা সারাদিন যে চটকা চটকি করেছে, আয় বাবা আমি তোকে গান কি ঘুম পাড়িয়ে দিই। আয় ঘুম হাই রে চোখের পাতায় রে, আয় ঘুম হাই রে চোখের পাতায় রে, আমার খোকন সোনার চোখে ঘুমায় রে, আমার খোকন সোনার চোখে ঘুমায় রে, আয় রে আয় ঘুমায় রে, আয় ঘুমায়। অপূর্ব! সাবিত্রী, তোমার কোলে খোকাকে ঘুমোতে দেখে মনে হচ্ছে যেন দেবী দুর্গার কোলে শিশু কার্তিক ঘুমাচ্ছে। তাই কার্তিকের বাবা ভোলা মহেশ্বর, এতক্ষণ তুমি কোথায় ছিলে? আমি খোকার অন্নপ্রাশনে এই নিমন্ত্রিত ব্যক্তিদের বিদায় জানাতে গিয়েছিলাম। কিছুক্ষণ আগে এলে হয়তো খোকাকে উপহারটা দিতে পারতাম। বাবা রে বাবা, তোমাকে নিয়ে আর আমি পারি না। খোকা জন্মানোর পর থেকে তুমি দেখছি একেবারে আনন্দে পাগল হয়ে গেছো। আর যেদিন থেকে খোকা পৃথিবীর আলো দেখেছে সেদিন থেকে তুমি কিছু না কিছু উপহার দিয়েছো। আজ সকালেই তুমি একজোড়া দামি মল উপহার দিয়েছো। আবার নতুন করে তুমি খোকাকে কি দেবে? সাবিত্রী, খোকা আমার দু চোখের মনি। ওর চোখ মুখ দেখে আমার জীবন সার্থক হয়েছে। আমি বাবা হতে পেরেছি। তাই ওকে যত কিছু দিই না কেন আমার মন ভুলে না যে। তোমার মধ্যে এত সন্তান কেঁদেছিল? সাবিত্রী, তুমি এতদিন কিছুই বোঝনি। আমার কথাও তুমি কোনোদিন বোঝার চেষ্টা করনি। তুমি বোঝনি এ পৃথিবীর সব পুরুষই বাবা হতে চায়। আমার খোকা আমার সেই স্বপ্ন পূরণ করে দিয়েছে। এই গাঙ্গুলি বাড়িতে জ্বেলে দিয়েছে খুশির আলো। থাক গো, তোমার পিতৃত্বের কাছে আমি হেরে গেছি। আচ্ছা, খোকাকে তুমি কি উপহার দেবে? যাই উপহার দিই না কেন, এই জমিদারি বংশ চলে গেল এই জমিদারি প্রথা আজও আছে। আমাদের বংশের প্রথা, জন্মের পরে বাড়িতে আমাদের খোকাকে এই সূর্য মার্কা লকেট সহ সোনার হার পরাতে হয়। আচ্ছা, আমাদের সোনার কি নাম রাখা যায় বলো তো? যে নাম রাখি না কেন, সারা জীবন ও আমাদের কাছে খোকা হয়েই থাকবে। তাই তো আমি এই সোনার লকেটে খোকা নামটা লিখে এনেছি। দাও দাও সাবিত্রী, ওকে আমার কাছে দাও। এই সোনার হারটা ওকে আমি পরিয়ে দিই। এই যে মশাই, মনে রেখো আমাদের আরো এক সন্তান আছে। আরো এক সন্তান? ও, আমাদের সেই ভিক্ষে ছেলে প্রলয়ের কথা বলছো তো? ওকে তো মনে রাখতেই হবে। সন্তান না হওয়ার কথা তুমি আমি যখন ভেঙে পড়েছিলাম তখন এই তো প্রলয় আমাদের ভুলিয়ে রেখেছিল। তাই তাকে ভিক্ষে ছেলে হিসেবে এ বাড়িতে রেখে লেখাপড়া শিখিয়ে মানুষ করেছি। তাই ভেবেছি আমার ভাগ্নে তিথির সঙ্গে ওর বিয়ে দেব। আমিও একটা সুন্দরী মেয়ে দেখি আমার খোকার বিয়ে দেব। ওরা দুই ভাই সুখে শান্তিতে সংসার করবে, আর আমরা দুই বুড়া বুড়ি সারা দেশ তীর্থ ভ্রমণ করে বেড়াবো। নাকি বলো? ঠিক বলেছো
সাবিত্রী, তুমি ঠিক বলেছো। সাবিত্রী, আমাকে কিন্তু কাছারি বাড়ি যেতে হবে, কয়েকটা হিসেব বাকি আছে। আচ্ছা। নিকুঞ্জ বাবু এলে ওকে কাছারি বাড়িতে পাঠিয়ে দাও। আর আমি কাছারি বাড়ি থেকে ঘুরে এসে আমার খোকাকে আর খোকার মাকে খুব ভালো করে ভর্তি করব। আশ্চর্য, কয়েকদিন আগের মানুষটার সঙ্গে আজকের মানুষটার কত তফাৎ। আমার সোনামানি হওয়ার পর থেকে মানুষটা যেন প্রাণ ফিরে পেয়েছে, সবসময় যেন আনন্দে ডগবগ করে ফুটছে। ভাইয়ের দাইমা শীতে নিতে এসেছে। সিদেটা তো তুই দিয়ে দিতে পারতিস। আরে বাবা, আমি তো দিতে চেয়েছিলাম, কিন্তু দাইমা তোমার হাত থেকে নিতে চাইলেন। ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি যাচ্ছি। তা হ্যাঁ রে তিথি, হ্যাঁ বলো। পলয় কোথায় জানিস? মামিমা, তুমি না কি বলো তো, সে কোথায় আমি কি করে জানবো? ও বাবা, মেয়ের কান্ড দেখো, লজ্জাপতি লতা মামিমা। লজ্জা পেয়েছে। আচ্ছা, আমার সোনামারিকে ধর তো তিথি। দা, আমি দাইমাকে সিদেটা দিয়ে আসি। হ্যাঁ শোন, বলো বলো। তোর ভাইয়ের ঘুম ভেঙে গেলে ওর যদি কাঁদে তাহলে একটু দুধ খাইয়ে দিস। এই একটা কথা মনে রাখবি, আমার খোকন আবার খিদে সহ্য করতে পারে না, কথাটা মনে থাকে যেন। হ্যাঁ গো মামিমা, হ্যাঁ মনে থাকবে, কিন্তু দুধ খাওয়ার সময় তো হবে না মামিমা, তার আগে একে কসাইয়ের হাতে তুলে দিতে হবে। আমি যদি তুলে না দিই তাহলে আমার জীবন থেকে প্রলয়কে হারাতে হবে। না, আমি পারবো না, আমি পারবো না, আমার জীবন থেকে প্রলয় হারিয়ে যাক তা আমি সহ্য করতে পারবো না। প্রলয় আমার জীবন, প্রলয় আমার ভালোবাসা। তাহলে ভালোবাসার মান বাজাতে এই বাচ্চাটাকে তুলে দিন দিদিমণি। চন্দন, তুমি এসেছো, কিন্তু তোমাকে ওরা কেউ দেখতে পায়নি তো? আমাকে কেউ দেখতে পায়নি। দিন বাচ্চাটাকে দিন। দাঁড়াও দাঁড়াও চন্দন, তোমার হাতে তুলে দেওয়ার আগে ভাইয়ের কাছে আমি ক্ষমা চেয়ে নিই। এই এই ভাই, আমার নিজের স্বার্থে তোকে আমি বাঁচাতে পারলাম না, এই জন্য তুই আমাকে ক্ষমা করিস, ক্ষমা করিস। আরে তাড়াতাড়ি দিন না দিদিমণি, ওই বাচ্চাটার সঙ্গে জড়িয়ে আছে আমার একমাত্র ছেলের জীবন। ওকে ঠিক রাস্তায় পৌঁছে দিতে পারলে আমার ছেলের জীবন ফিরে পাবো। এই নাও, এই নাও চন্দন, ওকে নিয়ে তুই বাড়ির পেছন দিক দিয়ে চলে যাও। আপনি কিছু ভাববেন না দিদিমণি, আমি ঠিক রাস্তায় চলে যাবো। চল মৃত্যুর কাছে চল। কিন্তু কিন্তু এখন আমি কি করবো? মামা মামিমা ভাইয়ের কথা জিজ্ঞাসা করলে আমি কি উত্তর দেবো? হ্যাঁ, পেয়ে গেছি পেয়ে গেছি। মামা মামিমা, প্রলয়, মেজে কাকা, সবাই ছুটে আসুন, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ। কি হয়েছে? চিৎকার করলে কেন দিদিমা? তুই যে ভয় পেয়েছিস দিদি? না গো বাবা, না, সর্বনাশ হয়ে গেছে, ভাইকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে? হ্যাঁ, আমি ভাইকে শুয়ে রেখে বাথরুমে গিয়েছিলাম, এসে দেখি ভাই নেই। না না না, এ হতে পারে না। কে নিয়ে গেল তাকে? হ্যাঁ, মানুদা হয়তো খোকাকে বেড়াতে নিয়ে গেছে। না না, মানুষটা তো অনেক আগেই বাড়ি চলে গেছে। তাহলে আমার ভীষণ ভয় করছে। আমি তন্ন তন্ন করে সারা বাড়ি খুঁজেছি, কিন্তু কোথাও ভাইকে খুঁজে পাচ্ছি না। আমি যদি ভাইকে শুয়ে রেখে বাথরুমে না যেতাম তাহলে আমার ভাই হারিয়ে যেত না। কে বলছে হারিয়ে গেছে? এই নিকুঞ্জ ঘোষাল বেঁচে থাকতে ছোট কর্তাকে কখনো হারিয়ে যেতে দেবে না। আপনি নিশ্চিন্তে থাকুন বৌরানী, আপনিও ধৈর্য ধরুন কর্তা বাবু। আমি আপনাদের নুন খেয়েছি। এই নিকুঞ্জ ঘোষাল বেঁচে থাকতে ছোট বাবুকে কখনো হারিয়ে যেতে দেবে না। আমি প্রাণ দিয়ে আপনাদের সাহায্য করব। আমি এখনই আমার ছেলে প্রলয়কে পাঠাচ্ছি ছোট বাবুকে খোঁজার জন্য। যেখান থেকে পারি, যেমন করে পারি, আমি ছোট বাবুকে খুঁজে আনবই, খুঁজে আনবই। মামিমা মামিমা, তুমি আমাকে মেরে ফেলো, মামা তুমি আমাকে পুলিশে দাও, আমার ছোট্ট একটা ভুলের জন্য ভাই। তোর কোনো ভুল হয়নি দিদি, কিন্তু কিন্তু আমার মনটা যে বড় কুকাইছে গো। তুমি অকারণে ভয় পাচ্ছ কেন সাবিত্রী? আমি তো জীবনে কারো কোনোদিন ক্ষতি করিনি, তাহলে ঈশ্বর কেন আমাদের ক্ষতি করবেন? মা কালীর দয়ায় খোকাকে যখন বাড়িতে পাঠিয়েছেন তিনি তখন তাকে রক্ষা করবেন। আমাদের খোকাকে আমরা নিশ্চয়ই খুঁজে পাবো, আমরা নিশ্চয়ই খুঁজে পাবো। তা বোধহয় সম্ভব নয় বাবামণি, আমার ভাই সোনা চুরি হয়ে গেছে। বাবার কথা মতো খুঁজতে বেরিয়ে দেখি বাড়ির পেছন দিকে ভাইয়ের এই কাঁথাটা পড়েছিল। এই তো আমার খোকার কথা। খোকা! মামিমা মামিমা
চিরদিনের মতো হারিয়ে গেল। ঈশ্বর, আমাদের আধার জীবনে যদি আলো জ্বেলেছিলে, তবে কেন এই আলো নিভিয়ে দিলে? ঈশ্বর, জবাব দাও ঈশ্বর, জবাব দাও, জবাব দাও ঈশ্বর। বাবামণি! কি হয়েছে প্রলয়? এমন চিৎকার করলি কেন? বাবামণি হার্ট অ্যাটাক করে মারা গেছে। এই, তোমরা চিৎকার করছো কেন? দেখতে পাচ্ছ না আমার খোকার ঘুম ভেঙে যাবে? যাও, চলে যাও তোমরা এখান থেকে। মামিমা, এই, তুমি ওদের চুপ করতে বলো না। মামিমা, তুমি শান্ত হও মামনি। এই, সরে যাও তোমরা। ওকে, তুমি এমন করে মাটিতে পড়ে আছো কেন? তোমার আবার কিসের দুঃখ? তুমি একদম ভেবো না গো, তুমি একদম ভেবো না। আমার সোনা মানিক, তোমার খোকা তোমার সব দুঃখ দূর করে দেবে। সব দুঃখ দূর করে যাবে। খবরদার আমাকে মামিমা বলবি না। আপনি কার ঘুম ভাঙাচ্ছেন গৌরানী? কর্তাবুর ঘুম তো আর কোনোদিন ভাঙবে না। কেন ভাঙবে না কেন? বাবামণি নেই মামনি। নেই মানে মামা মারা গেছে। ও তাই বলো? তোর মামা আমার মালিককে খুঁজতে গেছে? তাহলে মা হয়ে আমি বা এখানে বসে থাকবো কেন? আমিও খোকাকে খুঁজতে যাব। খোকা! মামিমা, মামিমা, খোকা! তিথি, তুমি ভেতরে যাও, বাড়ির সবাইকে খবর দাও। সন্তান চুরির ঘটনা সহ্য করতে না পেরে কর্তাবু মারা গেছেন। যাচ্ছি ম্যানেজার কাকা, যাচ্ছি। বাবা, এবার তুমি কি করবে? আগে বৌরানীকে ফিরিয়ে আনবো, তারপর কর্তাবু সৎকার করব। আর সব শেষে জমিদার মহিম গাঙ্গুলির সিংহাসনে আমি রাজা হয়ে বসবো। আমি হব সেই রাজার মহামন্ত্রী। শয়তান দুটো হাসছে। জমিদার বাবুর বাচ্চাটাকে আমার হাতে তুলে দিয়ে শয়তান দুটো তৃপ্তির হাসি হাসছে। ওরা ভাবছে ওদের পথের কাঁটাকে আমি সরিয়ে দিয়েছি, কিন্তু আমি সরাতে পারিনি। আমি যে জমিদার বাবুর দয়াতে বেঁচে আছি, তবু আমার নিজের ছেলেকে বাঁচাবার জন্য শয়তানের দুটো হাতে হাত মিলিয়েছিলাম। এখন ভাবছি আমি ঠিক করেছিলাম, নালে খোকা বাবুকে ওরা মেরে ফেলতো। আমি ওকে মারতে দেবো না, আমি ওকে মারতে দেবো না, কাটা দিয়েই কাটা তুলবো। তাই তো চন্দনপুর থেকে বহু দূরে বিজয়গড় আশ্রমে চলে এসেছি। খোকা বাবু, তুমি জমিদার বংশের ছেলে হয়েও এই অনাথ আশ্রমে জন্ম পরিচয়হীন অনাথ হয়ে তুমি বেঁচে থাকো। পারো তো বড় হয়ে তোমার মা বাবার প্রতি অত্যাচারের বদলা নিও। আশ্রমের বাইরে কে দাঁড়িয়ে? সর্বনাশ! আশ্রমে ফাদার হয়তো আমাকে দেখে ফেলেছে, কিন্তু চেনা দিলে চলবে না। খোকা বাবু, এই ঠান্ডা মাটিতে আমি নিরুপায় হয়ে তোমাকে নামিয়ে দিচ্ছি। আমার অনিচ্ছাকৃত অপরাধের জন্য তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে ক্ষমা করো। চলে যাও না, দাঁড়াও দাঁড়াও মাইসান। আশ্চর্য, চলে গেল। ফাদার জনের আশ্রমে এসে চলে গেল। তাহলে সে কেন এসেছিল? কি স্ট্রেঞ্জ, কোথা থেকে ভেসে আসছে একটা বাচ্চার কান্না। এই তো এইখানে একটা বাচ্চা শুয়ে আছে। স্ট্রেঞ্জ, হে যিশু, তুমি, আমি জানি না এ কাদের সন্তান, তবু তুমি যখন আমার কোলে দিয়েছো
আমি ওকে বাঁচিয়ে রাখবো প্রভু, আমি ওকে বাঁচিয়ে রাখবো। ডোন্ট ক্রাই মাই সান, ডোন্ট ক্রাই। কোনো ভয় নেই, তুমি এখন ফাদার জনের কোলে আছো। তুমি, আমি জানি না তুমি কোন বাবা মায়ের সন্তান, তবু তুমি যখন আমার কাছে এসেছো আমি তোমাকে বাঁচিয়ে তুলবো, মানুষের মতো মানুষ করব। হে যিশু, তুমি এর মঙ্গল করো প্রভু, তুমি এর মঙ্গল করো। কিন্তু এর তো নাম রাখা হলো না, এর নাম কি রাখি? এই ঠান্ডায় এখনো অনির্বাণ রয়েছে তোমার জীবন দ্বীপ, তাই তো তোমার নাম রাখলাম অনির্বাণ। অনির্বাণ, অনির্বাণ। অনির্বাণ, অনির্বাণ, এই অনি, তুমি কোথায়? অনি, আশ্চর্য তো, কোনো সারা শব্দ নেই। তবে যে ছোটদা বললো অনির্বাণ নিচে দাঁড়িয়ে আছে। তাহলে কি ছোটদা আমার সঙ্গে? দাঁড়াও, দেখাচ্ছি মজা। এই ছোটদা, ছোটদা। ওগো প্রাণনাথ, তুমি আমার কত আপনার, বোঝাবো তা কেমন করে? সব কিছু আমি ভুলিতে পারি না তোমারে। লাঠি ছাড়া যেমন অন্ধের পথ হারিয়ে যায়, তুমি ছাড়া আমি ওগো তেমনি অসহায়। এই যে মিস্টার সুজয় মুখার্জি, বলি ওটা হচ্ছেটা কি? কেন মিস প্রিয়া মুখার্জি, আমি স্বরচিত রবীন্দ্র কবিতাই বলছি। কি বললি? কবিতা? স্বরচিত রবীন্দ্র কবিতা? ভুল হয়ে গেছে সিস্টার, আমার ভুল হয়ে গেছে। তাহলে অনির্বাণের ব্যাপারটাও ভুল হয়ে গেছে। তার মানে অনির্বাণ কোথায়? সে কি, তোর বয়ফ্রেন্ড অনির্বাণ তো এখানেই ছিল, তুই কি তাকে দেখতে পাসনি নাকি তোর ওই শাড়ির আঁচলে লুকিয়ে রেখেছিস? এই, তুই কি আমাকে পাগল ভেবেছিস? হ্যাঁ, অনির্বাণের কথা ভেবে তুই পাগলই হয়ে গেছিস। ছোটদা। আচ্ছা প্রিয়া, আজ তোর জন্মদিন, তোর জন্মদিন উপলক্ষে বাড়িতে অনেক গেস্ট এসেছে, অথচ তুই ভালো পোশাক পরিসনি, সাজগোজ করিসনি, চোখ মুখ কালো করে ঘুরে বেড়াচ্ছিস। এটাকে তুই ঠিক করছিস? তাতে কি হচ্ছে? এটা কি তোর কি? আমার কি মানে? তোর এই চেহারা দেখে বাড়ির অতিথিরা কি বলছে জানিস? প্রিয়া কি অসুস্থ। তুই নিশ্চয়ই উল্টোপাল্টা বলেছিস। নিশ্চয়ই আমি বলেছি আমার একমাত্র বোন অসুস্থ হয়েছে শুধুমাত্র প্রেমে পড়ে। আচ্ছা, আর তুই বুঝি প্রেমে পড়িসনি ওই যে পাশের বাড়ির মল্লিকার সঙ্গে? তার সঙ্গে যখন তখন চোখে চোখে কথা বলিস, তাকে নিয়ে গড়ের মাঠে হাওয়া খেতে যাস। হ্যাঁ, যাই, কিন্তু তোর মতো তো আমি ওই রাস্তার দিকে তাকিয়ে থাকি না। এই বাজে কথা একদম বলবি না ছোটদা। আরে শোন 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 শোন, যার প্রেমিকার জন্মদিনের কথা খেয়াল থাকে না তার মন টন বলে কিচ্ছু নেই। আচ্ছা শোন, অনির্বাণ তো তোর মতো লোহা কাটা ইঞ্জিনিয়ার না, সে একজন ডাক্তার। হ্যাঁ, শুধু ডাক্তার বলিস না, বল ব্যাংক কাটা ডাক্তার। এই ছোটদা, ভুলে যাস না আমিও কিন্তু একজন ডাক্তার, তাই ডাক্তার হয়ে ডাক্তারের নিন্দে আমি কিছুতেই সহ্য করব না। দেখিস, তুই যেন আবার কেঁদে ফেলিস না, আমি রুমাল আনতে ভুলেই গেছি। বাঁচাও দাদা, এ পাগলির হাত থেকে বাঁচাও। লক্ষণ তবু অগ্রজ রামচন্দ্র তরাগতি আসিয়াছে রক্ষিতে তোমারে ওই চেরির রসানলতে। কি বললে বড়দা? আমি চেরি? আমার ভুল হয়ে গেছে, তুই আমাদের একমাত্র বোন, আমি কি তোকে এই কথা বলতে পারি? থাক, খুব হয়েছে। দাদা একবারে 440 ভোল্ট। তুই বলে আগে থেকে ওকে রাগিয়ে দিয়েছিস? আর বলতে অনির্বাণের নামে যা বলেছি। কেন আজে বাজে কথা বলেছিস? দেখছিস না আমার মিষ্টি বোনটা কেমন মনমরা হয়ে রয়েছে? এই যে তুমি আর এই মাতালের মতো না সুরের সাক্ষী দিও না। ও ছোটদার মতো তুমি আমাকে ভালোবাসো না, তাই তো তুমি আমাকে ছেড়ে বললে। রাগ করিস না লক্ষ্মী বোনটি, আসলে ব্যাপারটা কি জানিস তো, ওই ভৈরব গঙ্গোপাধ্যায়ের লঙ্কাকাণ্ড যাত্রাপালা নিয়ে আমার ওই অ্যাডভোকেট বন্ধু প্রাণধনের সঙ্গে আলোচনা করছিলাম, তাই সুজয়ের চিৎকারকে লক্ষণের চিৎকার মনে করে আমি তো কেচের। আচ্ছা বাদ দে, ওসব কথা বাদ দে, না চোখের জল মোচ। না, আমি চোখের জলে মুছবো না, আর দামি সাজগোজ পোশাকও পরবো না। আমি যেদিকে কিছু আমি সেদিকে চলে যাবো। আরে তুই কথা বলছিস কেন? বাবা মা না থাকলেও আমরা দুবাই তো রয়েছি নাকি? তুই আমাদের একমাত্র বোন,
তোর মুখে হাসি ফুটিয়ে তোলাই তো আমাদের একমাত্র লক্ষ্য। কর্তা, তুই কষ্ট পেলে আমরাও কষ্ট পাবো রে। তোর সুখের জন্য আমরা দুভাই প্রাণও দিতে পারি। প্রিয়ার জন্য প্রাণ দিতে হবে না বর্দা, আপাতত ওই অনির্বাণকেই এনে দাও। সাকি অনির্বাণ এখনো আসেনি। প্রিয়া, তুই কি জন্মদিন তাকে ইনভাইট করিসনি? কি যে বলো দাদা, সবার আগেই তো তাকে ইনভাইট করা হয়েই গেছে। এখনো এসে পৌঁছলো না কেন? দাদা আমার মনে হয় কোনো পেশেন্ট দেখতে গিয়ে হয়তো আটকে পড়েছে। হ্যাঁ, তুই ঠিক ধরেছিস প্রিয়া। অনির সঙ্গে আলাপ করে আমি বুঝেছি ও শুধু একজন ভালো ডাক্তারই নয়, একজন ভালো মানুষ এবং সুআদর্শের প্রতীক। ওই জন্যই ওকে আমার খুব ভালো লাগে। পাগলিকে আরেকটু রাগিয়ে দিই। আমার কিন্তু তাকে ভালো লাগে না দাদা। কেন? আমার হিসাবে সে একটা পাষণ্ড। এই অনি সুজয়, অনির সম্পর্কে এসব কথা বলছিস কেন? কেন বলবো না দাদা? ভালো ডাক্তার, ভালো মানুষ বলে কি তার কি হৃদয় বলে কিছু নেই? সে কি বুঝতে পারে না আমাদের একমাত্র বোন প্রিয়া সেই দুপুর থেকে তার প্রতীক্ষায় রয়েছে? প্রতীক্ষার অবসান হলেই যে ভালোবাসার অপমৃত্যু হবে সুজয়। তাই আমি চাই আমার আর প্রিয়ার হৃদয়ে প্রতীক্ষার বেদধ্বনি যেন চিরকাল অনুরণিত হয়। আরে অনির্বাণ, এসো ডাক্তার, এসো 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 এসো। এতক্ষণ আমরা তোমার কথাই চিন্তা করছিলাম। আই এম সরি অজয় দা, আমার অনিচ্ছাকৃত দেরির জন্য আপনার কাছে সুজয় আর প্রিয়ার কাছে ক্ষমা চাইছে। শোনো অনির্বাণ, ক্ষমা চাওয়ার আগে তোমার দেরি করার কারণটা কিন্তু প্রিয়ার কাছে জমা দিতে হবে। সুজয়, কেন সুজয়কে কষ্ট দিচ্ছিস? কিসের কষ্ট অজয় দা? সুজয় জিজ্ঞাসা না করলেও আমার দেরি হওয়ার কারণটা আমি নিজেই বলতাম। থামলেন কেন? তাহলে বানিয়ে বানিয়ে মিথ্যেটা বলে ফেলেন। বাবা, ভীষণ রেগে আছো দেখছি। অলরাইট, জানেন অজয় দা, আমি হয়তো এখানে ঠিক সময় আসতাম, কিন্তু একটা মানুষের জীবন অকালে শেষ হয়ে যেত। তার মানে? আমি যখন প্রিয়ার জন্য আংটি আর এই ফুলের তোড়া কিনে বাজার থেকে বেরোচ্ছি, তখন দেখি রাস্তার উপর পড়ে একটা অন্ধ মানুষ ছটফট করছে, কিন্তু কেউ তাকে সাহায্যের জন্য এগিয়ে আসছে না। তখন আমি তাকে রাস্তা থেকে তুলে হসপিটালে ভর্তি করে দিয়ে এলাম, আর সেজন্যই আমার। ঠিক আছে অনি, ঠিক আছে, এই জন্য আমি কিচ্ছু মনে করিনি। কিন্তু সেই ভদ্রলোক কেমন আছেন? এখন ভালো আছেন। ঠিক সময়ে হসপিটালে ভর্তি করার জন্য এই যাত্রার রেহাই পেয়ে গেছেন। ব্রেভো মাই ডিয়ার ফ্রেন্ড, ব্রেভো। অনি, উই আর প্রাউড অফ ইউ। আমাকে তুমি ক্ষমা করো অনি, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। এই ফুলগুলো গ্রহণ করে নিজেকে নির্ভুল করে নাও। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দি ডে। থ্যাংক ইউ সো মাচ। দাঁড়াও, কি তোমাকে শুধু জন্মদিনের উপহার দিয়েছি, কিন্তু তোমার আমার ভালোবাসার অঙ্গীকার এই আংটিটা তো পরানো হয়নি। ওয়েট, তোমার ভালোবাসার অঙ্গীকারের ওই আংটি তুমি নিজের হাতেই প্রিয়ার আঙুলে পরিয়ে দাও। কিন্তু তার আগে সুজয়, কেমন অ্যানাউন্স করো। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আমাদের একমাত্র বোন প্রিয়ার শুভ জন্মদিনে আমার দাদা মিস্টার অজয় মুখার্জি আপনাদের একটি শুভ সংবাদ ঘোষণা করবেন। দাদা বলো। ডিয়ার ফ্রেন্ডস, আমাদের বোন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার প্রিয়া মুখার্জির সঙ্গে আমাদের সকলের প্রিয় ডাক্তার অনির্বাণের মন দেওয়া নেওয়া, আমি ভালোবাসার ব্যাপারটা আপনারা সকলেই জানেন। তাই আজ এই শুভ দিনে শুভক্ষণে আমি সকলের সামনে ঘোষণা করছি, খুব শীঘ্রই আমি অনির সঙ্গে প্রিয়ার বিয়ে দেব। অনি, এবার তুমি আংটিটা পরিয়েই দাও। থ্যাংক ইউ। আরে হাততালি দিন, হাততালি দিন। আরে আপনারাও হাততালি দিন, হাততালি দিন। এবার আপনাদের সামনে সঙ্গীত পরিবেশন করবে মিস প্রিয়া মুখার্জি। না, আমার ভীষণ লজ্জা করছে। আরে লজ্জা কিসের পাগলি, লজ্জা কিসের? আনন্দের গান শুনিয়ে আজকের এই সন্ধ্যাটাকে আরো আনন্দমুখর করে তোর। কামন প্রিয়া, কামন। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা, একই বন্ধন জড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা, একই বন্ধনে জড়ালে গো বন্ধু। কোন রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু। এই সুন্দর
ইউনিক। সো লেডিস এন্ড জেন্টলম্যান, দোতলায় ডাইনিং হলে সামান্য ডিনারের অ্যারেঞ্জ করেছি, তাই আমার সঙ্গে আপনারা আসুন। আরে আপনারাও আসুন। যাক বাবা, দাদা চলে গেছে, এখানে আর কেউ নেই, এবার তোরা চুটিয়েই প্রেম করে যা। কি করে প্রেম করবো সুজয়? কেন? এখানে যে আরো একজন আছে। তাই নাকি? এই, কে কোথায় আছো এখানে? তাড়াতাড়ি কেটে পড়ো, না হলে কিন্তু কি হবে রে ছোট্টা? আমার এই পাগলি বোনটা হয়তো অজ্ঞান হয়ে যাবে, অজ্ঞান। আবার তবে রে আজ আমি ভীষণ খুশি এবং তৃপ্ত। তোমার এই ভালোবাসার উপহার আমাকে দিয়েছে চরম পূর্ণতা। আজ আমার হৃদয়েও আনন্দের হিল্লোল উঠেছে প্রিয়া, কারণ আমি তোমাকে খুব তাড়াতাড়ি নিবিড় করে পাবো। সেই দিনটার জন্য তো আমিও অপেক্ষা করে আছি। আচ্ছা অনি, তোমার আমার এই ভালোবাসার কথা ফাদার জন জানেন? নিশ্চয়ই জানেন। ফাদারের স্নেহ ছায়াতে আমি মানুষ হয়েছি, তার দয়াতে আমি ডাক্তার হতে পেরেছি, তাই আমার জীবনের কোনো ঘটনা আমি ফাদারের কাছে গোপন করি না। তাহলে কাল বিকেলে ফাদার আশ্রমে গিয়ে তুমি আর আমি ফাদারের কাছ থেকে আশীর্বাদ চেয়ে নেবো, কেমন? তারপর দুজনে বেরিয়ে পড়বো লং ড্রাইভে। কিন্তু তা কি করে সম্ভব প্রিয়া? কেন? আমাকে তো কাল বিকেলে ট্রেনে চন্দনপুর যেতে হবে। চন্দনপুর? হ্যাঁ, সে তো সেই অজপাড়া গায়ে, সেই গায়েই তো আমার বড়দার বন্ধু প্রলয়দার বাড়ি। এই তুমি সেখানে কেন যাবে? ও মাই গড, তোমাকে তো আসল কথাটাই বলা হয়নি। আমি আজ দুপুরের চিঠিতেই জানতে পেরেছি আগামী কালই আমাকে চন্দনপুর গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে জয়েন করতে হবে। কিন্তু কিন্তু তোমাকে ছেড়ে আমি কেমন করে থাকবো অনি? হসপিটাল ডিউটি শেষে তোমাকে একবার দেখতে না পেলে আমি যে হাঁপিয়ে ওঠে। না 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 অনি, অনি প্লিজ প্লিজ, তুমি পোস্টিংটা চেঞ্জ করে নাও না। তা হয় না, তা হয় না প্রিয়া। তুমি তো জানো কলকাতা শহরের চেয়ে আমি গ্রামকেই বেশি ভালোবাসি। গ্রাম যে আমার হৃদয়কে বড় টানে, তাই তাই গ্রামে আমাকে যেতেই হবে। ও তাহলে তুমি আমার থেকে গ্রামকে বেশি ভালোবাসো? ঠিক আছে, তোমার সঙ্গে আমি কোনো কথাই বলবো না। যাও প্রিয়া, প্রিয়া, আমি শুধু গ্রামকেই ভালোবাসি না, আমি ভালোবাসি গ্রামের মা, গ্রামের মাটি আর আর গ্রামের মানুষকে। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে। দেশটা একেবারে উচ্ছন্নে গেছে। এ দেশে আর কিচ্ছু হবে না। সব পেটা পাজি বদমাস। একটা কাজ করতে কিনা 3 ঘন্টা সময় নেবে। হ্যাঁ বাবা, ব্যাপারটা তুমি বুঝতে পারছো না। চুপ কর হতভাগা, আমাকে তুই বোঝাতে আসবি না। হ্যাঁ পেটা পাজি বচ্চা নশ্বর। হ্যাঁ 300 টাকা মজুরি নেবে, অথচ 1 ঘন্টায় কাজটা করবে না কেন? বেঈমান, ছোড়াটা 1 নম্বর বেঈমান। তুমিও বেঈমান বাবা। কি বললি ইডিয়েট? আমি বেঈমান? নিশ্চয়ই। তোমার মনি মহিম গাঙ্গুলির সঙ্গে তুমি 25 বছর আগে বেঈমানি করনি? তার একমাত্র ছেলেকে তুমি খুন করাওনি? হ্যাঁ করিয়েছি, শুধু তোর জন্যে। কিন্তু তোমার মালিক তো তোমাকে সারা জীবন খাইয়েছে। সেই দেবতুল্য মানুষটার সঙ্গে তুমি যদি বেঈমানি করতে পারো, তাহলে একটা মিস্ত্রির দোষ কোথায়? এই খবরদার মুখে তর্ক করবি না। হ্যাঁ আমি যদি সেদিন মহিম বাবুর সঙ্গে বেঈমানি না করতাম, তাহলে এই লব্বা ছপ্তা করে দামি দামি পোশাক পরতে পারতিস না, আর গাড়ি চাপতেও পারতিস না। আরে থামো, ওই গাড়ির কথা বলো না। যে গাড়ি দিনে 10 বার খারাপ হয়, সে গাড়িকে গঙ্গার জলে ফেলে দেওয়া উচিত। ওরে শুয়োরের বাচ্চা, হ্যাঁ 1 পয়সা রোজগার করার মুরত নেই, মুখে বড় বড় শুধু কথা। বলি বাড়ি থেকে যদি তাড়িয়ে দিই, তাহলে 20 কিনে খাওয়ার মতো পয়সাটুকুও তো পাবি না।
বাবা তুমি কিন্তু আমাকে অপমান করছো। চুপ করে হাত করা। হ্যাঁ এই এই তোর যদি একটা বিবেক থাকতো তাহলে এই রোদে বাবাটাকে হাঁটিয়ে নিয়ে আসতিস না। হাঁটিয়ে না আল্লাজি, 10 টাকা রিক্সা ভাড়া খরচ করতে হতো। এখন ভাবছি তোর মতো একটা অকাশ কুণ্ডের বাবা হয়ে আমি ভুল করেছি। বাবা জল খাবে? আবার জিজ্ঞাসা করছে বাবা জল খাবে? দে দে বোতলটা দে। এই নাও। বাচ্চা শুয়ার, বোতলটাও শেষ করে ফেলেছে। বাড়ি যাই দেখো, গলাটাও শুকিয়ে যাচ্ছে, কোমরটাও বড় বক বক করছে। বসে পড়ছো কেন বাবা? তোমাকে না আমি বলেছি যতক্ষণ আমাদের গাড়ি সারানো হচ্ছে ওই অনাথ আশ্রমে গিয়ে আমরা বসবো। চলো 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 চলো। একবার বাড়ি যাই, তোকে তোকে আমি ত্যায্য পুত্র করবো। আমিও বাড়ি গিয়ে তোমাকে ত্যায্য বাবা করব। হ্যাঁ তা তো বলবি। তুই যে একটা বেঈমান। বেঈমান বাবার ছেলে, বেঈমান না হলে যে লোকে নিন্দে করবে। অসহ্য। এই যে কি আছেন, একটু বাইরে আসবেন। বলুন ফাদার জন আপনাদের কি করতে পারে? আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের আপনি চিনবেন না ফাদার, আমি চন্দনপুরে ভূতপূর্ব জমিদার মহিম গাঙ্গুলির ছেলে, আর উনি হচ্ছে আমার স্টেটের ম্যানেজার। হ্যাঁ মানে আমি ম্যানেজার বাবু আমাকে কথা বলতে দিন। জানেন ফাদার, হ্যাঁ বলুন। বিশেষ একটা কাজে আমরা কলকাতা গেছিলাম। কলকাতা থেকে ফেরার পথে হঠাৎ আমাদের গাড়িটা খারাপ হয়ে গেল, তাই আমরা আপনার আশ্রমে কিছুক্ষণ বিশ্রাম নিতে এলাম। তাহলে বলুন আমি আপনাদের জন্য কি করতে পারি? আমার কিছু নয় ফাদার, কিন্তু আমার এই বৃদ্ধ ম্যানেজারের জন্য যদি একটু জলের ব্যবস্থা করেন। ও শিওর শিওর, ওয়েলকাম ওয়েলকাম। প্রিয়া মা, 2 গ্লাস জল আর কিছু সন্দেশ নিয়ে এসেছো। আশ্রমে অতিথি এসেছেন। নিজের বাবাকে তুই ম্যানেজার বলে দিলে? কি করব বলো বাবা, তোমার পথ পাল্টালে জি আমার পথ তো পাল্টাইনি মাই ডিয়ার ফাদার। আমি সন্দেশ নিয়ে এসেছি ফাদার। এই যে আপনারা সন্দেশ গ্রহণ করুন, এক্ষুনি জল এসে যাবে। দিন নিন, আপনারা এই সন্দেশটা খেয়ে নিন। তুমি অজয়ের বোন প্রিয়া না? আরে প্রলয়দা, কাকা বাবু, আপনারা ভালো ছিলেন তো? প্রিয়া মা, ওনারা কি তোমার পূর্ব পরিচিত? হ্যাঁ ফাদার, প্রলয়দা হচ্ছেন আমার বড়দার বন্ধু। আচ্ছা আচ্ছা। আর কাকা বাবু হলেন প্রলয়দার। আমি ওই ম্যানেজারের মাইনে করা ম্যানেজার। তার মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। ও কিছু নয় প্রিয়া, কিন্তু তুমি এই অনাথ আশ্রমে? আমি হ্যাঁ মানে আমি উত্তর দিচ্ছি প্রিয়া মা, আমি উত্তর দিচ্ছি। মাই সান, আমার এই আশ্রমের ছেলে অনির্বাণ এবং প্রিয়া মা একসঙ্গে ডাক্তারি পাস করেছে। ওরা একে অপরকে ভালোবাসে। অনির্বাণ আজ চন্দনপুর হাসপাতালে জয়েন করতে যাচ্ছে। তাই প্রিয়া তাকে বিদায় জানাতে এসেছে। তার মানে আমাদের চন্দনপুর হাসপাতালে যে নতুন ডাক্তার যাচ্ছেন তিনি হচ্ছে ডাক্তার অনির্বাণ। ও ইয়েস মাই সান, ইয়েস। আপনারা দারুণ খবর দিলেন ডাক্তার অনির্বাণ যখন প্রিয়মার বন্ধু, তখন সে আমাদেরও আপনজন। কেমন কাকা বাবু, প্রলয়দা, অনির্বাণের যাতে কোনো অসুবিধা না হয় সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন। কেমন? আরে লক্ষ্য রাখবো মানে তাকে আমরা স্নেহ ভালোবাসা দিই আঁকড়ে রাখবো। সে আমাদের ভালোবাসা পেয়ে তার মনে হবে সে যেন ঘরের ছেলে ঘরেই আছে। প্রিয়া মা, অনির্বাণের সব গোছানো হয়ে গেছে তো? হ্যাঁ ফাদার, আমি নিজে হাতে সবকিছু গুছিয়ে দিয়েছি। তাহলে অনির্বাণ এত দেরি করছে কেন? আশ্রমের শিশুদের কাছ থেকে বিদায় নিয়ে আসছে। ওকে ওকে ওকে, আপনারা আমাকে ক্ষমা করবেন। প্রিয়া মা, তুমি ওদের সঙ্গে গল্প করো, আমি অনির্বাণের হয়ে প্রভু যিশুর কাছে প্রার্থনা করতে যাচ্ছি। কাকা বাবু, প্রলয়দা,
আপনারা একটু অপেক্ষা করুন, আমি অনির্বাণকে নিয়ে এসে আপনাদের সঙ্গে আলাপ করে দিচ্ছি, কেমন? ওই ছাগল বাচ্চার মতন তিনিং তিরিং করে লাফাচ্ছিস কেন? আনন্দে লাফাচ্ছি বাবা, আনন্দে। কারণ বড় ডাক্তার পার্থ ব্যানার্জিকে টাইট দেওয়ার আমি অস্ত্র পেয়ে গেছি। কিভাবে কিভাবে? তুমি তো জানো সুরে বাচ্চা পার্থ ব্যানার্জিকে মেয়ে ছেলে ভেগ দিয়ে এতদিন আমি হাসপাতালের উপর অবিতপ্ত আমি বজায় রেখেছিলাম, কিন্তু কদিন ধরে লক্ষ্য করছি সে একটু উল্টো সুরে গাইছে। কিন্তু আগামী কাল থেকে কি করবে? কাল থেকে অনির্বাণকে দিয়ে আমি সেই কাজটা করিয়ে নেব। কিভাবে করাবি রে বাচ্চা শুয়ার? অনির্বাণ কি তোর বাপের কেনা গোলাম? গোলাম বানিয়ে নেব। কিভাবে? প্রিয়ার সূত্র ধরে তাকে তিলপাট করে আমাদের গাড়িতে চাপিয়ে চন্দনপুরে নিয়ে যাব। আই এম এক্সট্রিমলি সরি মিস্টার ঘোষাল, আপনার স্বপ্ন পূরণ করতে না পারার জন্য আমি ভীষণ দুঃখিত। কাকাবাবু, প্রলয়দা, এই অনির্বাণই হচ্ছে আপনাদের গ্রামের ডাক্তার। হ্যাঁ, তুমি অনির্বাণ? কি কেমন চেনা চেনা মনে হচ্ছে। কি ভাবছেন কাকা বাবু? তুমি আমাকে প্রণাম করলে কেন? কেন করবো না, আপনি প্রিয়ার কাকা বাবু, আমারও গুরুজন। আশীর্বাদ করি, দীর্ঘজীবী হও বাবা, দীর্ঘজীবী হও। আচ্ছা ডাক্তার অনির্বাণ, প্রিয়া যেমন আমাদের আপনজন, তেমনি আপনি হচ্ছে আমাদের কাছের লোক। তাহলে আমাদের গাড়িতে চেপে চন্দনপুর যেতে আপনি আপত্তি করছেন কেন? মিস্টার ঘোষাল, আমি আপনার বাড়িতে বেড়াতে যাচ্ছি না, আমি যাচ্ছি সরকারি কর্মচারী হিসেবে সরকারি কাজে যোগদান করতে। এর জন্য সরকার আমাকে গাড়ি ভাড়া দিয়েছেন, তাই সরকারের কাছ থেকে টাকা নেওয়ার পরও আমি আপনার সহযাত্রী হতে পারি না, এটা আমার নীতি বিরুদ্ধ। আই এম সরি, এক্সকিউজ মি, সরি ডাক্তার অনির্বাণ। হাত ছাড়ুন, আপনার ভুলটা আপনি বুঝতে পেরেছেন, এতেই আমি খুশি। কিন্তু আমি খুশি হব তখন যখন আপনি আমাদের বাড়িতে চা খেতে যাবেন। কি যাবেন তো? যাব, নিশ্চয়ই যাব, কথা দিলাম। তাহলে আর দেরি করছিস কেন প্রলয়? তাড়াতাড়ি গ্রামে ফিরে চল, বাড়ি গিয়ে আবার এই ডাক্তারের অভ্যর্থনার ব্যবস্থা করতে হবে তো। না না কাকা বাবু, ওসব কিছু করবেন না। আপনি না বলবেন না ডাক্তার অনির্বাণ, আপনাকে পেলে চন্দনপুর গ্রাম ধন্য হয়ে যাবে। তাই গায়েদের লোককে আমি ডেকে ডেকে বলবো, তোরা দেখে যা রে, তোরা দেখে যা, এই গায়েতে যিশু মানুষ তো নয় দেব শিশু, মানুষ তো নয় দেব শিশু। তোরা দেখে যা রে, তোরা দেখে যা, তোরা দেখে যা রে, তোরা দেখে যা, এই গায়েতে যিশু মানুষ তো নয় দেব শিশু, মানুষ তো নয় দেব শিশু। একেবারে পাগল, একেবারে পাগল। বাবা অনির্বাণ, আমি তাহলে আসি, আবার সেই তোমার সঙ্গে গ্রামেই দেখা হবে, কেমন? হ্যাঁ প্রিয়ামা, তোমার দুই দাদাকে নিয়ে একবার ওই চন্দনপুর বেড়াতে এসো, কেমন? আসি, চলি। কি হলো প্রিয়া? আরে তুমি চুপ করে আছো কেন? তুমি কি কিছু ভাবছো? ভাবছি তোমার জীবনে আমি হয়তো গোলাপ ফুল হয়ে ফুটে উঠতে পারবো না, শিউলি হয়ে ঝরে পড়ে যাব। প্রিয়া, প্রিয়া, তুমি কি আমাকে বিশ্বাস করতে পারছো না? বিশ্বাস? তোমাকে বিশ্বাস করে বলেই তো আমার হৃদয়ের সমস্ত ভালোবাসা আমি তোমাকে উজাড় করে দিয়েছি। কিন্তু কোনো কিন্তু নয় প্রিয়া, কোনো কিন্তু নয়। আমি প্রতি রবিবার তোমার কাছে আসবো, আর দরকার হলে তুমিও আমার কাছে মাঝে মাঝে যাবে। অনুমতি দিচ্ছে তাহলে? সেই সঙ্গে আমিও তোমাকে কথা দিচ্ছি, সময় হলে আমি তোমাকে চন্দনপুরে নিয়ে যাব। ফাদার, তুমি আর দেরি করো না অনির্বাণ, তোমার ট্রেনের সময় হয়ে গেছে। তাহলে তাহলে আমি আসি ফাদার। এসো। গড ব্লেস ইউ মাই সান, গড ব্লেস ইউ। মনে রেখো, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, তাহার উপরে নাই। আমি আমি আপনার কাছে প্রমিস করছি ফাদার, মানুষের নিঃস্বার্থ সেবাই হবে আমার জীবনের ব্রত, জীবনের আদর্শ।
আমাকে সেই আদর্শ থেকে কোনো প্রলোভনই বিচ্যুত করতে পারবে না, কোনো দিন না। চলি চলি প্রিয়া, আসি আসি খাজা। অনির্বাণ অনির্বাণ অনির্বাণ, এই হসপিটালে যে নতুন ডাক্তার আসছে তার নামটা অনির্বাণ। নামটা শুনে মনে হচ্ছে সে যেমন দেখতে সুন্দর হবে তেমনি হ্যান্ডসাম হবে। তাই তো নামটা শোনার পর থেকে না আমি তাকে ভালোবেসে ফেলেছি। তাই তো ডাক্তার অনির্বাণ এই হসপিটালে প্রথম পা রাখলে এই গোলাপ ফুলটা তার হাতে দিয়ে আমি বলবো, চোখের ভাষা যদি বুঝতে পারো, না বলা কথা যদি শুনতে পারো, তবে পরিণত ফুল আমি এক চুল, তুমি যে আমার, তুমি যে আমার। চোখের ভাষা যদি বুঝতে পারো, না বলা কথা যদি শুনতে পারো, তবে পরিণত ফুল আমি এক চুল, তুমি যে আমার, তুমি যে আমার, তুমি আমার, তুমি আমার, তুমি আমার, তুমি আমার। প্রেমের ভাষা সে তো একটি ভাষা, ভালোবাসা শুধু ভালোবাসা। প্রেমের ভাষা সে তো একটি ভাষা, ভালোবাসা শুধু ভালোবাসা। সে তো নয় কোনো ভুল, স্বর্গের ফুল, তুমি যে আমার, তুমি যে আমার, তুমি আমার, তুমি আমার, তুমি আমার, তুমি আমিও হাতখানা বাড়িয়ে দিলাম, জলি বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিলাম, জলি বাড়িয়ে দিলাম। আমিও এই গোলাপের মতো আমার ভালোবাসা আপনাকে দিলাম, এইবার আপনি আমাকে। তোমাকে ভালোবাসা দেওয়ার জন্যই তো হাজির হয়েছে বটগাছ। তুমি এখানে কি করছো? আমি বটগাছ মান, তোমার ভালোবাসা আমি দিব না। এই, তোমার সাহস তো কম নয়, তুমি আমাকে জড়িয়ে ধরেছিলে কেন? আর তোমার কাছ থেকে ভালোবাসার গনগনে তাপ পাওয়ার জন্য। চুপ করো। এতদিন তুমি আড়াল আবডাল থেকে আমাকে অশ্লীল ইঙ্গিত করতে, ব্যাপারটা আমি গায়ে মাখিনি। তোমার স্পর্ধা থেকে আমি অবাক হয়ে যাচ্ছি। দাঁড়াও, এই কথা আজ যে আমার দাদাকে জানাবো। আমিও তোমার পিকে টিটি করে দেবো। পিকে টিটি মানে কি? পিকে টিটি মানে কি? পরকাল টনটনে এই হাসপাতালে পার্থ ব্যানার্জির সঙ্গে তুমি যে এই কথাটা আমি গায়ে সবাইকে জানিয়ে দেব। সেই সঙ্গে জানিয়ে দেব। কি জানিয়ে দেবে? তুমি আর তোমার দাদা স্টোর কিপার শঙ্কর চৌধুরী এই হাসপাতাল থেকে ওষুধ চুরি করে বাইরে পাচার করে দাও, এই কথাটাও জানিয়ে দেব। আর তখনই বুঝবে কত ধানে কত চাল। এই বটকৃষ্ণ, তুমি কি বোকা গো? আমার অভিনয়টা তুমি ধরতে পারলে না? আরে বাবা, তুমি আমাকে কতখানি ভালোবাসো সেটা পরীক্ষা করার জন্য তো আমি তোমার সঙ্গে অভিনয় করছিলাম। মায়ের মায়ের আমি তোমার কাছে বলছি। জলি জানো বটকৃষ্ণ, তোমার দাদার সঙ্গে এই হাসপাতাল পর প্রথম যেদিন পা রাখলাম সেদিন তোমাকে দেখে না আমি ভালোবেসে ফেলেছিলাম। কিন্তু এই কথাটা আমাকে বলতে দেয়নি তোমার ওই বগলা করো। আমার কাছ থেকে তোমাকে দূরে দূরে সরিয়ে রাখে। তা রাখবে না কেন? তোমার খরচ আমার সঙ্গে প্রেম করতে চায়। এই তো আমার জন্য কাল জিলিপি জিলিপি এনেছিল, আজকে আবার কিছু নিয়ে আসবে বলেছে। খবরদার জলু, তুমি এই বুড়ো শকুনটার কাছে তুমি কিচ্ছু নেবে না। আমি না তোমাকে না অনেক কিছু দেব। তুমি আমাকে
চিপস দেবো। বাবা কি ভালো কি ভালো। ক্যাডবেরি চকলেট দেবো। আর ওই যে শিবমলার দোকান থেকে বড় বড় রাজভোগ খাবো। দোকান থেকে শুধু খাবার জিনিসের কথা বলে যাচ্ছে, বলছে পড়ার কিছু দেবে না নাকি? হ্যাঁ 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 নিশ্চয় নিশ্চয় দেবো। পায়ের মল দেবো, কানের ঝুমকো দেবো, নগমা ছিটা দেবো। আর শোনো শোনো শোনো, হ্যাঁ বলে বলে বলে। আংটিটা দেবো। হ্যাঁ ওই ফুল সজ্জার রাতে কি খুশি তো? আমি ভীষণ খুশি গো, আমি ভীষণ খুশি, সেই জন্য তো তোমাকে আমি ভালোবাসি। কই গো জলি রানী কোথায় গেলে? তুমি লতা পেলে কি হবে আমার, তুমি মনটা হারালাম, এখন রাখতে হবে বাইনা তোমার। ওই ওই ও চুমা দো, কি দো চুমা দো, তোমার ছেলে আমি থাকতে পারি না, তুমি লতা পেলে কি হবে আমার, ভালো জানো তুমি মনটা হারালাম, এখন রাখতে হবে বাইনা তোমার। ওই ওই ও চুমা দো, পাপি দো চুমা দো। জলি রানী যাইবো। এই তোমার খুড়ো আসছে, খুড়ো কেন চলে আমি যাচ্ছি। তবে মনে রেখো তুমি কিন্তু আমার। আমি শুধু তোমারই ভাইপো গেল, কাকা এলো, আসুন আসুন বগল বাবু আসুন। এখানে দাঁড়িয়ে কি করছো? কোটা ছেড়ে এখানে দাঁড়িয়ে কি করছো? আরে বাবা তোমার ভাইপোর ভয়ে তো হাসপাতাল ছেড়ে আমি এখানে পালিয়ে এসেছি। হারামজাদা বড়াবুজি এখানে এসেছিল। এলে কি হবে, তোমার জন্য আমি তোমাকে পাত্তাই দিইনি। ঢ্যামনা বুড়োর কথা শোনো, আমি হলাম লম্পট, ও ধোয়া তুলসী পাতা। ঠিক বলেছো বগল বাবু, তুমি ঠিক বলেছো। বগল বাবু তুমি আমাকে মিষ্টি করে এই বগলা বলেই ডাকো। ওখানে তুমি দাঁড়িয়ে থেকো, তোমার ব্যবস্থা আমি করছি। জানো বগল বাবু, তোমার নামটা বলতে গেল না আমার ওই বগলের কথা মনে পড়ে। বুড়ো বয়সে ভীমরতি। বগল বাবু আবার বগল বলে কি করবো বলো, তোমার নামে যখন বগল বগল গন্ধ। ঠিক আছে ঠিক আছে, তুমি আমাকে বগল বলেই ডাকো। এই তো তোমার জন্য আমি মিষ্টি ছেড়ে এটা আমার তো, আমি খাবো তো, নিয়ে নিয়ে পরে চাইলে হবে না। হ্যাঁ পরে কিন্তু দেবো না। হ্যাঁ তোমার আমি ষষ্ঠী পুজো করে ছাড়বো বুড়ো মা। তোমার রাসলীলাটা আমি দেখতে এলাম খুড়ো। এই বটা মাস্তি তো খোঁড়ার সঙ্গে এইভাবে কথা বলছি, তোর লজ্জা করে না? ও জলির সঙ্গে প্রেম করতে এই বয়সে তোমার লজ্জা করে না? কে বলেছে? কোন শালা বলেছে রে আমি জলির সঙ্গে প্রেম? এই জলি তোমার সঙ্গে আমি ইয়ে করতে এসেছি? একদম না একদম না একদম না। আমি এসেছি ওষুধ নিতে, ওষুধ কিছু করেনি। এই বগল বাবু তুমি কার জন্য ওষুধ আনতে এসেছিলে গো? কেন আমার জন্য? কার হাত থেকে পিচকিরি মেরে হলুদ গলা জলের মতো পায়খানা হচ্ছে, তাই আমি। মিথ্যে কথা, তুমি জলির জন্য চানাচুর নিয়ে এসছো। জলির জন্য আনবো কেন? আরে আমি খাবো। আমাকে রাখতে দিয়েছো তো। তোমার না পাতলা পায়খানা হচ্ছে, চানাচুর খাবে? সারা সুরের বাচ্চা আমার সব উকিলের মতো জ্বালা করছে। কি হলো? উত্তর দাও, চুপ করে আছো কেন? খবরদার বটা, আমার পিছনে লাগবে না বলে দিচ্ছে। তুমি কেন আমার দালালি ব্যবসা পেছনে লাগো? আমিও দালালি ব্যবসা করি। তোমার না ব্যবসা নিয়ে গুটিয়ে দেবো। আমি ছুটে দেবো। তুমি একটা পাকা ঢেমনা। আপনারা কি ভেবেছেন বলুন তো? এটা হাসপাতাল নাকি হরিকোষের গোয়াল?
অসেফের মতন চিৎকার করতে আপনাদের লজ্জা করছে না? আর জলি দেবী এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি মজা দেখছেন, ওদের আপনি মানা করতে পারেননি। আপনি ভুল করছেন কমল বাবু, এই হসপিটালটা পাবলিক প্রপার্টি, পার্সোনাল প্রপার্টি নয়, তাই আমি ওদের মানা করতে পারি না। আরে কি করে মানা করবেন মিস জলি? আপনিও যে এদের মধ্যে ইনভলভ। কি বলতে চান আপনি? আমি বলতে চাই স্টোর কিপার শঙ্কর বাবু আর আপনি দুই ভাই বোন মিলে এই হাসপাতালের সুস্থ পরিবেশ আর কতখানি অসুস্থ করবেন। কমল বাবু কি বললেন? আমরা ভাই বোন এই হসপিটালের পরিবেশ নষ্ট করছি? হ্যাঁ করেছেন। আমি দূর থেকে নিজের চোখে দেখেছি এবং নিজের কানেও শুনেছি এই দুটো বিকৃতকামী মানুষের সঙ্গে আপনার নির্লজ্জ মাতামাতি। আজ এখন কম্পাউন্ডার বাবু আপনি ভুল করছেন, আমরা কিন্তু ওষুধ নিতে এসেছিলাম। ওষুধ নিতে এসছেন তো ওর কাছে কেন? ও কি ডাক্তার না কম্পাউন্ডার? আপনারা ভুলে যাবেন না ওর সঙ্গে হাসপাতালে কোনো সম্পর্ক নেই, ওর একমাত্র পরিচয় স্টোর কিপারের বোন। একটা কথা ভালো করে শুনে রাখুন, কম্পাউন্ডার মিস্টার কমল সেন দুজন বাড়ির লোকের সামনে আপনি আমার চরিত্র নিয়ে কথা বলে চরম ভুল করলেন, তার জন্য খেসারত আপনাকে দিতেই হবে। আমার এই অপমানের কথা আমার দাদাকে তো জানাবই, সেই সঙ্গে এই হসপিটালের বড় ডাক্তার পার্থবাবু আর প্রলয়বাবুকে আমি জানাবো। আরে তাই জানাবেন মিস জলি, ওরা আমার কিছুই করতে পারবে না। আমরা কিছু করব। কি করবেন? আমরা বাংলা বন্ধ করব। বাংলা বন্ধ? শুধু বাংলা বন্ধ নয়, আমরা ভারত বন্ধ করব। ভারত বন্ধ? আমরা রেল রক্ষক করব। রেল রক্ষক? রেল রক্ষক করব, ক্যাব বন্ধ করব, সব কিছু করব। আর তখনই বুঝবেন এই খুড়ো আর ভাইপো কত বড় মাল। জানি বগলা বাবু, জানি আপনার মতন বেশ কিছু মাল তো আজ দেশটাকে পয়মাল করে দিচ্ছে। না হলে স্বর্গীয় মহিম গাঙ্গুলি স্বপ্নে গড়া হাসপাতালে আজ মধুচক্র চলে। আমার হাতে যদি ক্ষমতা থাকতো তাহলে ওই হাসপাতালের সঙ্গে গোটা দেশটাকে আমি বদলে দিতে পারতাম। এই যে কম্পাউন্ডার বাবু, দেশটাকে বদলে দেওয়ার আগে আমার কথার জবাব দেন। আমার বোন জলিকে আপনি কেন অপমান করেছেন? কোন সাহসে তার চরিত্র নিয়ে সমালোচনা করেছেন? চোখ রাগাবেন না শঙ্কর বাবু, বলে যাবেন না আপনি যেমন এই হাসপাতালের স্টোর কিপার, আমিও তেমনি কম্পাউন্ডার। কৈফিয়ত চাইলে আমি চাইবো। কি বললেন? আমার কাছে আপনি জবাব দিন। কোন সাহসে আপনার বোন কোয়ার্টার ছেড়ে হাসপাতালে এসে বাইরের লোক নিয়ে মাতামাতি করে? আমার বোন যা খুশি তাই করবে। এই হসপিটালটা আপনার বাপের সম্পত্তি নয়। এই হাসপাতালটা আপনার বাপেরও সম্পত্তি নয়, এই গ্রামের মানুষের সম্পত্তি এবং তাদের গর্ব। তাই আজ আমি যা করতে পারিনি, দুদিন পরে হয়তো এই গ্রামের লোকেরাই করবে। প্রলয় বাবু আমার পেছনে আছেন, আপনার এই গ্রামের লোক আমার কিছুই করতে পারবে না। তারা আপনার মাথা ন্যাড়া করে ঘোল ঢেলে গ্রাম থেকে বের করে দেবে। তার আগে আমি যদি আপনাকে হাসপাতালে ডিউটি থেকে ডিসচার্জ করি? এই ক্ষমতা আপনার নিশ্চয় আছে ডক্টর পার্থ ব্যানার্জি, কারণ আপনি এই হাসপাতালের সিনিয়র ডক্টর। কিন্তু আমাকে ডিসচার্জ করার কারণ কি দেখাবেন? আপনি সরকার বিরোধী কাজ করে হাসপাতালের সুস্থ পরিবেশ বিষাক্ত করে তুলছেন। ওই ভুল কখনো করবেন না ডক্টর পার্থ ব্যানার্জি, কারণ আপনি কেঁচো খুঁড়তে গিয়ে কেউটেই বেরিয়ে পড়বে, আর সেই কেউটের ছবলকে নিয়ে লয়ে যাবে ওই যে শঙ্কর চৌধুরী আর আপনার দুর্নীতিগ্রস্ত নোংরা শরীর। রাস্কেল কমল সেন এই ডক্টর পার্থ ব্যানার্জিকে হুমকি দিয়ে গেল। শঙ্কর, এত সাহস কোথা থেকে পেল? প্রলয় বাবুর স্ত্রী তিথি দেবীর কাছ থেকে স্যার। তিনি যে কমলকে স্নেহ করে, তাছাড়া চন্দনপুর হাসপাতালের নতুন ডাক্তার ওকে অনির্বাণ আসার খবর ওকে বেশি উৎসাহিত করে তুলেছে স্যার। নতুন ডাক্তার অনির্বাণ এসে কি করবে? বাস্তু ঘুঘুর বাসা ভেঙে দেবে? হ্যাঁ শঙ্কর, নতুন ডাক্তার অনির্বাণ এলে ওকে প্রথমেই সাবধান করিয়ে দিও, সে যেন আমার পেছনে না লাগে। কারণ আমি মানুষ নই, ভয়ঙ্কর একটা অজগর। ডাক্তার অজগর, আপনি কি আগে মাংস খাবেন নাকি ওই গঙ্গা জলে মুখ ধোবেন?
গঙ্গা জলে মুখ ধুয়ে আমি মাংস খাবো। দাও দাও গঙ্গা জল দাও। এই নিন স্যার আপনার গঙ্গা জল। কিন্তু মাংস কখন খাবো? এক্ষুনি খাবেন স্যার, এক্ষুনি খাবেন। তাজা মুরগি হিসেবে আমার বোন জলিকে পাঠিয়ে দিচ্ছি। কিন্তু স্যার আপনি যেন ওষুধের স্টকটা একটু দেখবেন। ডোন্ট ওয়ারি শঙ্কর, আমি স্টক রেজিস্টারে নোট লিখে দেবো। এ মাসে রেকর্ড সংখ্যায় রোগী এসেছিল, তাই সব ওষুধ রোগীদের দেওয়া হয়ে গেছে। নাও শঙ্কর, তুমিও পেট ভরে মাল খাও। ও ডাক্তার, ডাক্তার দাও না, দাও না, আমার এই খোকর সোনাকে একটু ওষুধ দাও না। দেখো না কাল থেকে কি রকম করছে, আমি কত করে বলছি তুই কাঁদিস না। ও তার বাবাকে দেখতে না পেয়ে কাঁদছে। আমি বললাম সোনা মানিককে খুঁজতে গেছে, কিন্তু কিছুতেই কথা শুনছে না। দাও না, দাও না, একটু ওষুধ দাও না। ওই পাগলি, এই, তুই আজও এখানে এসে পাগলামি করছিস? এই, খবরদার, খবরদার, আমাকে পাগলি বলবে না। আমার স্বামী যদি শুনতে পায় না, তোমাকে গুলি করে মেরে দিবে। কি করে মারবে রে বুড়ি? তোর স্বামী তো 25 বছর আগেই মারা গেছে। কে বলেছে মারা গেছে? আমার স্বামী আমার খোকর সোনাকে খুঁজতে গেছে। তাহলে তোর কোলে ওটা কি? এ তো আমার সোনা মানিক, সাজ রাজার ধন একটাই মানিক। ওরে পাগলি, ওটা তো একটা পুতুল। শয়তান, আমার খোকরকে মাটিতে ফেলে দিলি। তোকে 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 আমি খুন করব। স্যার, স্যার, পাগলিটা মনে হয় খেপে উঠেছে স্যার। আরে ছাড় তো, ছাড় দে, দে মাল দে, মাল দে। শয়তান, ওরে বাবারে, তুই পাগলি হতো আমাকেও মেরে ফেলবি। তোকে আমি শঙ্কর, শঙ্কর, পাগলিটাকে সরিয়ে নাও, আমাকে বাঁচাও। স্যার, আপনি নিজেকে বাঁচিয়ে নিন স্যার, আমি নিজেকে বাঁচাতে কেটে পড়ছি স্যার। ওরে বাবা, চাচা আপন প্রাণ। সরে যা, সরে যা পাগলি মাগি। আরে আরে, আপনি কি করলেন? ভদ্রমহিলাকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন। কেন ফেলে দিলেন? এই যে, এই যে, আমার কাছে কই ফের চাইবে? তুই কে? দাঁড়ান দাঁড়ান, আমার পরিচয় দেওয়ার আগে এই ভদ্রমহিলার পরিচর্যা করি। উঠুন, উঠুন মাসিমা, আপনার কোনো ভয় নেই, উঠুন। দেখি কপাল ফেটে রক্ত ঝরছে। আচ্ছা আচ্ছা, এখানে তো ডক্টর পার্থ ব্যানার্জি আছেন, দয়া করে একটু ডক্টর ব্যানার্জিকে ডেকে দেবেন। বলুন কি বলতে চান? আই এম ডক্টর পার্থ ব্যানার্জি। আই সি, আপনি ভদ্রমহিলাকে এক্ষুনি একটা টক্সাইড ইঞ্জেকশন দেওয়ার ব্যবস্থা করুন। আপনার স্পর্ধা দেখে আমি স্তম্ভিত হয়ে যাচ্ছি। কোন অধিকার আপনি ওই পাগলির চিকিৎসা করছেন? ডাক্তারি স্বাস্থ্য সম্পর্কে আপনি কি জানেন? আপনি কি ডাক্তার? ইয়েস, আই এম ডক্টর অনির্বাণ, MBBS from Calcutta and MRCP from London. What a pleasant surprise! Welcome, welcome to Chandanpur Hospital. Very nice to meet you. I am sorry, Dr. Banerjee. আপনি এই হাত দিয়ে ওই মাতৃসমা মহিলাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ক্ষতবিক্ষত করেছেন, তাই আপনার এই রক্তাক্ত হাতের সাথে আমার এই সেবা প্রতি হাত আমি মেলাতে চাই না। পরিবর্তে আপনাকে জানাতে চাই আমার অন্তরের ঘৃণা। ছি! What? আপনি তো এরই মতো কোনো মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছেন, তারই বক্ষ সুধা পান করে বড় হয়েছেন, লাখো লাখো টাকা খরচ করে মোটা মোটা বই পড়ে ডাক্তার হয়েছেন, মানুষ হতে পারেননি কেন? মানুষ! ডক্টর অনির্বাণ, প্রথম দিন এসেই আপনি আমাকে যেভাবে অপমান অসম্মান করলেন, তার প্রতিটা কথার জবাব আমি আপনাকে দেব। তার জন্য নিজেকে তৈরি করে রাখবেন। ওকে, গুড বাই। এই, তুমি কি ডাক্তার? আমার ওই পরিচয়টা প্রথম নয়, আমার প্রথম পরিচয় আমি মানুষ, এবং তোমারই মতো কোনো মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছি। কি বললে?